অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। ভুয়া ডাক্তার মুনিয়ার ফেসবুক থেকে জানা গেল আসল তথ্য। মূলত কিভাবে তার এই শেষ পরিণতি হলো আপনারা জানলে অবাক হবেন। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা দরকার। এই যে ভুয়া ডাক্তার মুনিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পরে তার সাহস আরো বেড়ে গিয়েছে। সে বিভিন্ন টিভি মিডিয়ার সামনেও নিজেকে নির্দোষ বলে উপস্থাপন করার চেষ্টা করেছিল। সে বলেছে সে নাকি রিয়েল ডাক্তার, সে কোনো ভুয়া ডাক্তার না। এটি হচ্ছে কথিত ভুয়া ডাক্তার মুনিয়ার বাণী। সে নাগরিক টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় তার বান্ধবী একজনকেও নিয়ে এসেছিল, তবে সেখানে নাগরিক টিভির উপস্থাপিকার কাছে সেও হার মেনে যায়। সেও ছিল ফেক এবং ভুয়া। তো যা হোক, যেটি মূল কথা, এই যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের মতো একটি জায়গায় কি করে এই মুনিয়া ঢুকতে পারলো? এটি কি কোনো গরুর খোয়ার নাকি যেখানে যে কেউ চাইলে ঢুকতে পারবে? কিভাবে সেখানে ঢুকলো এই ডক্টর মুনিয়া ভুয়া ডাক্তার? এখনো সে বলছে যে সে একজন ডাক্তার। তার সাহস কত বড় আপনারা চিন্তা করেছেন? সে এই সাহস পায় কোথা থেকে? তার স্পর্ধা কেন এত বেশি? কে এই সাহস যোগায় তাকে? এই ঢাকা মেডিকেলের মতো একটি জায়গায় সেই করোনাকালীন সময় থেকে এই পর্যন্ত সে আছে, কেউ দেখেও নাই, জানেও নাই। এখন কি কারো ভাগে কম পড়েছিল যার জন্য এই ডক্টর মুনিয়াকে ধরিয়ে দেওয়া হয়েছে? আপনাদের কি মনে হয়? অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। যদি সে 21শে ফেব্রুয়ারির আগে বের হতো তাহলে সেও বই লিখে বই মেলায় প্রচার করত, আমার যতটুকু মনে হচ্ছে, যেমনটি করেছে ডক্টর সাবরিনা। এই যে ডক্টর মুনিয়া, সে আসলে কি বিষয়ে বই লিখতো? যে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের মতো একটি জায়গায় ঢুকে ভুয়া চিকিৎসা করা যায়, এই বিষয়ে কিন্তু তিনি বই লিখতেন আমি যতটুকু মনে করি। ভাগ্য ভালো যে তিনি ফেব্রুয়ারি মাসে বের হননি, তারপরে বের হয়েছেন। মানে এখন যারা অপরাধ করে জেল খেটে আসছেন বা সমাজের মধ্যে হাসির পাত্র, তারা বই লিখছেন। আর বই লেখার পরে তাদের বই কিন্তু প্রচুর চলছে। আমরা বিগত কয়েকটি মাস ধরে দেখেছি এই যে খন্দকার মোস্তাক এবং তিশা একটি জুটি, তারা কিন্তু অপকর্ম করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তো আপনারা বলবেন তারা কি অপকর্ম করেছে? এই যে তিশা খন্দকার মোস্তাককে বিয়ে করেছে, সেটা কিন্তু তিশার বাবা পজিটিভ ভাবে নেয়নি। এখনো কিন্তু বেচারা হাই হুতাশ করে সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করছে। তাই আমি বলবো যে এটি একটি কুকর্ম ছিল। এই খন্দকার মোস্তাক কি করে পারলো নাতনির বয়সে একটা মেয়েকে ফেসবুকে প্যান রিকোয়েস্ট পাঠাতে? এটি চিন্তা করা যায়? আপনারা একটু চিন্তা করে দেখছেন? এই খন্দকার মোস্তাক নাতির বয়সে একটা মেয়েকে ফেসবুকে পাঠায় প্যান রিকোয়েস্ট, তাও আবার তার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ছিল তিশা। তাহলে খন্দকার মোস্তাকের কি দান্দাই ছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে তারপরে এই যে তরুণ তরুণীদেরকে উত্ত্যক্ত করবে, তাদেরকে প্রেমের ফাঁদে পেলে অর্থের লোভ দেখিয়ে তাদেরকে বিয়ে করবে? তবে বিয়ে করেছে সেটাকে আমি নেগেটিভ ভাবে নিচ্ছি না, কিন্তু এই যে ফেসবুকে প্যান রিকোয়েস্ট পাঠানোটাকে আমি নেগেটিভ ভাবে নিচ্ছি। কারণ আমি এই ধরনের অনেক লুচ্চাকে দেখেছি যারা সুন্দরী মেয়েদের প্রোফাইল পেলেই প্যান রিকোয়েস্ট পাঠাতে থাকে। সেটা কি ফেক আইডি না রিয়েল আইডি তাও তারা দেখার প্রয়োজন মনে করে না, শুধু প্যান রিকোয়েস্ট পাঠায়। তারপর কোনোভাবে যদি অ্যাকসেপ্ট করা হয়, শুরু হয় ভিডিও কল। আর ভিডিও কল রিসিভ না করলেই মেসেজ শুরু হয়, প্লিজ প্লিজ কলটি রিসিভ করো। এই হলো তাদের অবস্থা। আমি একটি ভিডিওতে বলেছিলাম বৃদ্ধ বয়সে কেউ হয়ে যায় লুচ্চা আর কেউ হয়ে যায় আল্লাহওয়ালা। তাই এখন খন্দকার মোস্তাক কোন দিকে গিয়েছেন আপনারাই বুঝতে পারছেন। তো যা হোক, সেটি আজকের বিষয়বস্তু না। তবে ইদানিং এসে আমাদের সোশ্যাল মিডিয়া যা প্রচার হচ্ছে আসলেই নিন্দনীয়। কিছুদিন আগে দেখলাম সাবরিনা জেল থেকে বের হয়ে বন্দিনী নামে একটা বই লিখেছেন, সেটি নিয়ে খুবই তুলপাড় ছিল বই মেলায়। তিনিও বেরিয়ে এসে নিজেকে নির্দোষ দাবি করছেন আর সব দোষ দিয়ে দিচ্ছেন ওনার সাবেক স্বামীকে। আসলে ওনার সাথে ডিভোর্স হয়েছে নাকি হয়নি সেটি আমি এখনো জানি না। এই ডক্টর সাবরিনার আগে একটি বিয়ে হয়েছিল, সেখানেও তিনি ঠিকমতো সংসার করতে পারেননি। আমি দেখেছি যেসব মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে নিজের লাইফকে নিজে সেটেল করতে চায়, নিজেকে নিজের মতো করে এগিয়ে নিতে চায়, তারা স্বামীর সংসার করতে পারে না বা স্বামীর সংসার করতে চায় না। বেশিরভাগই এমনটাই ঘটছে, তবে কিছু কিছু ব্যতিক্রম আছে। এই ডক্টর সাবরিনা বলেছেন তার আগের স্বামীর কোনো অপরাধ ছিল না, তিনি একজন ভালো মানুষ ছিল। এই ডক্টর সাবরিনা নাকি ওই সময় বুঝতে পারেননি, তাই নাকি আল্লাহ তাআলা তার পাপের জন্য আজকের এই শাস্তি দিয়েছেন। এই যে পরবর্তীতে আরিফকে বিয়ে করলেন, তারপরে দুইজনেই জেলে গেলেন। আসলে কিছু কিছু মেয়েদের লোভ এতটাই প্রখর হয় যে তারা যে কোনো পথ বেছে নিতে তখন আর দ্বিধা করে না। তার জ্বলন্ত উদাহরণ হলো ডক্টর সাবরিনা, ডক্টর মুনিয়া। তবে ডক্টর মুনিয়া আসলে কি ডক্টর কিনা সেটি হচ্ছে ধোঁয়াশার মতো। তবে অনেকেই মনে করবেন যে সেটি পরিষ্কার হয়ে গেছে, আসলে ডক্টর মুনিয়া একজন ভুয়া ডাক্তার। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে তা দেখেছি। তবে এমনটি নাও হতে পারে, তিনি সত্যি ডাক্তারও হতে পারেন। হয়তো ডক্টর মুনিয়ার নকল করার অভিজ্ঞতা ভালো আছে। যেভাবে তিনি ঢাকা মেডিকেল কলেজের মতো একটা হসপিটালে ঢুকতে পারলেন, তার পক্ষে অসম্ভব কিছু নয়। তার শিক্ষাগত যোগ্যতা মেধা না থাকলেও নকল করার যোগ্যতা ভালোই আছে, সেটি খতিয়ে দেখা উচিত। তো মজার ব্যাপার হলো ইদানিং এসে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, তিনি আর এই দুনিয়া থাকতে চান না, তিনি চলে যেতে চান পরপারে। কিন্তু কেন তিনি পরপারে যেতে চান? কি কষ্ট থেকে তিনি এই কথা বলেছেন? নাকি তিনি জনগণকে স্ট্যাটাসের মাধ্যমে ব্ল্যাকমেল করতে চান?
যে তিনি এইসব কথা ফেসবুকে লিখবেন আর জনগণ চুপ হয়ে যাবে ভয়ে, না জানি কি হয়ে যায়। তো আমি মনে করি এ ধরনের ভুয়া ডাক্তার থাকার চেয়ে না থাকাই ভালো। আর এই ভুয়া ডাক্তারকে কারা সাহস জুগিয়েছে, কারা এর সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করা দরকার। আমার মনে হয় এই ডক্টর মুনিয়া এতটা সাহসী একটা মেয়ে না, কিন্তু তাকে সাহস দেওয়া হচ্ছে পিছন থেকে। আর সেই সাহসী ব্যক্তিকে তাকে বের করা দরকার, তাকে জনসম্মুখে এনে এমন দোলাই দেওয়া দরকার যাতে জীবনের তরে শিক্ষা হয়ে যায়। আমরা দেখেছি বিভিন্ন হসপিটালগুলোতে বাচ্চাদের খতনা করাতে গিয়ে তাদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সেখানে। কিন্তু কেন, কাদের জন্য এসব ঘটছে? কেন এই অনভিজ্ঞ লোকগুলো বিভিন্ন হসপিটালে রাখা হচ্ছে, যাদের কোনো সার্টিফিকেট নাই, ডাক্তারি কোনো অভিজ্ঞতা নাই, তাদেরকে কোন যোগ্যতা বলে ঢুকতে দেওয়া হচ্ছে? মামু খালুর বলে। আর এসব বিষয়গুলো দেখার দায়িত্ব কার? আর যদি কোনো মহিলাকে সিজার করা হয়, তার পেটে রেখে দেওয়া হচ্ছে কেসি। কেন এত অসাবধানতা? শুধু কি টাকা ইনকাম করার ধান্দাই করছেন? আজকে বিভিন্ন হসপিটালগুলো হয়ে গেছে এখন ব্যবসার অন্যতম একটি মাধ্যম। হসপিটাল করলেই ব্যবসা লালে লাল, যা বুঝলাম আমি। এক মহিলাকে সিজার করার পরে তার পেটে রয়ে গেছে কাশি। এই কাশি নিয়ে তিনি যন্ত্রণা ভোগ করতেছেন বিগত অনেক দিন ধরে। তারপর তার পেট যখন এক্সরে করা হলো, দেখা গেল যে পেটের মধ্যে কাশি রয়ে গেছে। তারপর অপারেশন করে সেটি আবার বের করা হলো। তো এগুলো কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বাংলাদেশের কিছু কিছু হসপিটালে? বলতে পারবেন আপনারা কাদের জন্য এসব হচ্ছে? তাদেরকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কাজ করতে সাহস না করে। জনসম্মুখে তাদের বিচার করা উচিত। এ ধরনের ভুয়া ডাক্তার দিন দিন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, বাংলাদেশকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে। মানুষ আর এখন ডাক্তারের উপর বিশ্বাস রাখতে পারছে না, তাই তারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য। আমি মনে করি যে একসময় এমন অবস্থা হবে কোনো ডাক্তারকেই মানুষ বিশ্বাস করবে না। তারা মনে করবে এই ডাক্তার হলো ভুয়া এবং বাটপার সিটার, আর তাদের ধান্দা হলো ব্যবসা করা। এই যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সেটা হলো বাংলাদেশের অন্যতম একটি হসপিটাল, যেখানে কোনো রোগী গেলে স্বস্তির নিঃশ্বাস পেলে সেই জায়গায় যদি হয় এ ধরনের কারসাজি, তাহলে আমরা কোন হসপিটালকে বিশ্বাস করব? আমরা মনে করি প্রশাসনের এসব লোকদেরকে আইডেন্টিফাই করে সঠিক পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমার একটি বিষয় মাথা ধরে না, এই যে ভুয়া ডাক্তার মুনিয়া এখনো তিনি নিজেকে ডাক্তার হিসেবে দাবি করছেন, এই সাহসটা পেয়েছেন কোথায় তিনি কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছেন। যদি তিনি মানসিক রোগী হয়ে থাকেন তাহলে ইমিডিয়েটলি তাকে মানসিক হসপিটালে ভর্তি করা হোক। তা না হলে তিনি যেভাবে বলে বলে বেড়াচ্ছেন তিনি ডাক্তার, এই সেই অমুক তমক, সমাজটাকে একবারে নষ্ট করে ফেলবে, মানুষের আস্থাকে নষ্ট করে ফেলবে। যে একজন ডাক্তার হয়ে আইসিইউর মানে জানে না, ওটির মানে জানে না, এই কি ধরনের ডাক্তার? এই ডাক্তার দেখছি যে আমাদের চেয়েও কম জানে। এই ধরনের চিন্তা ভাবনা ঢুকবে জনগণের মনে, মানুষ আর ডাক্তার কাছে যাবে না, বিশ্বাস করবে না ডাক্তারকে। তাই তাকে অতি দ্রুত মানসিক হাসপাতালে বা কারাগারে পাঠানো উচিত। এই দুই জায়গার এক জায়গায় তাকে রাখা উচিত বর্তমানে আমি মনে করি। যদি তিনি মানসিক রোগী হন তাহলে মানসিক হসপিটাল, আর যদি তিনি ভালো মানুষ হয়ে থাকেন, সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, তাহলে তিনি কেন এইসব কথাগুলো বললেন তার জন্য তাকে কারাগারে আবারও পাঠানো উচিত। আর তিনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন তিনি আর দুনিয়া থাকতে চাচ্ছেন না, তো কেন তিনি দুনিয়া থাকতে চাচ্ছেন না আইনের আওতায় নিয়ে তাকে এটিও জিজ্ঞাসা করা উচিত। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।